গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোড লাস্টে আমরা দেখেছিলাম তারা একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং আমরা তাদেরকে একসাথে দেখি। যখন সুশা নিজেকে এভাবে দেখে সে বুঝতে পারে না যে সে কি বলবে। যখন কি নিয়ান বেই তাকে দেখে বলে গুড মর্নিং, সে তাকে জিজ্ঞাসা করে নিয়ান বেই তুমি কি ভুল রুমে এন্টার হয়ে গিয়েছিলে। অ্যান্ড সে অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছিল আর এই চক্কর এসে বেড থেকে নিচে পড়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি এম্বারেস হয়ে সে নিয়ান বেইয়ের সামনে বসেছিল অ্যান্ড বলছিল এটা কি হয়ে গেল, এটা একদমই ঠিক হয়নি। অ্যান্ড সে শেষমেশ উঠে বলে দেখো আমরা দুজনই অ্যাডাল্ট, তাই এটা আমাদের বোঝা দরকার যে দুজনে কাল রাতে ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই আমাদের কোনো হোশ ছিল না যে আমরা কি করছি। তাই এটা একটা মিস্টেক ভেবে আমাদের ভুলে যাওয়ার দরকার, তাই তুমিও ভুলে যাও আর আমিও ভুলে যাব। যখন গিয়ে নিয়ান বেই বলে তার মানে কি বলতে চাইছো তুমি যা করেছো তার রেসপন্সিবিলিটি তুমি নেবে না। সুশা অনেক রেগে বলে রেসপন্সিবিলিটি তো তোমার নেওয়া দরকার, বাদ দাও ছাড়ো এসব, এমনি তো আমরা কাল অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। তখনই আমরা দেখি জিং তার ডোর নক করে অ্যান্ড বলে তোমার সাথে আমার কিছু কথা আছে মিস্টার জ্যাং এর ব্যাপারে। তখন তার আওয়াজ শুনে সে ফরেন নিয়ান বেইকে ওয়াশওয়ে থেকে লুকোতে বলে অ্যান্ড বলে যে যদি সে আমাদেরকে একসাথে দেখে নেয় তাহলে আমাদের ব্যাপারে কি ভাববে সে। নিয়ান বের তো এইসবে কোনো প্রবলেম ছিল না যখন কি সুশা ছিল। অ্যান্ড সে জিংকে আওয়াজ দিয়ে বলে হ্যাঁ আমি আসছি। অ্যান্ড তাড়াতাড়ি করে বেডশিট ঠিক করে সে বাইরে আসে অ্যান্ড বলে হ্যাঁ বলো তুমি মিস্টার জ্যাং এর ব্যাপারে কি বলতে এসেছিলে। সে বলে হ্যাঁ এই দেখো মিস্টার জ্যাং তার জন্য ট্রেনিংস করছে যাদেরকে সে তার আর্ট শেখাতে পারবে। যা দেখে সুশা বলে আরে বাহ, এবার তো আমি বুঝে গিয়েছি যে ওনাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তখন নিয়ান বেই রুম থেকে বাইরে চলে আসে যখন কি সুশা তাকে রুমের বাইরে আসতে না বলেছিল। তাকে দেখে জিং সুশাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সুশাও জানতো না তার এই কোশ্চেনে সে কি আনসার দিবে, তাই সে নিয়ান বেইকে জিজ্ঞাসা করে হ্যাঁ বলো তুমি এখানে কিসের জন্য এসেছিলে। তখন সে বলে আরে মনে পড়েছে তার রুমের শাওয়ার খারাপ হয়ে গিয়েছে তাই সে আমার রুমের শাওয়ার নিতে এসেছিল। বাট যেভাবে নিয়ান বেই জিংকে দেখছিল সে যেন এটাই ইশারাতে বোঝাচ্ছিল যে সুশা শুধুমাত্র আমার, তাই তুমি তোমার রাস্তা দেখে নাও। তারপর জিং সেখান দিয়ে চলে যাচ্ছিল। সুশা নিয়ান বেইকে বলে আমার রেকর্ডিং তোমার শাওয়ার নেওয়া হয়ে গিয়েছে, তাই তোমারও এখান থেকে এখন যাওয়া দরকার। ওকে কোনো ব্যাপার নয়, তুমি যদি না যাও তাহলে আমি চলে যাচ্ছি। এটা বলে সে রুমের ভেতরে চলে যায়। এদিকে জিং এর নজর যায় নিয়ান বেইয়ের গলার লাভ বাইটের ওপর। নেক্সট সিনে আমরা আবারও সুশা আর নিয়ান বেইকে দেখি তারা মিস্টার জাং এর কাছে আবারও যায় ওনাকে কোলাবরেশনের জন্য রাজি করাতে যে আমরা অন্যান্য ইনফ্লুয়েন্সারদের মতো নই যে নিজেদের ফায়দাটাই বুঝবো, আমরা সত্যি ট্রেডিশনাল আর্টকে প্রমোট করতে চাই। যখন কি মিস্টার জ্যাং তো এখনও তাদের কথার কোনো রেসপন্স করছিল না, কারণ মিস্টার জ্যাং এর তাদের উপর বিশ্বাস ছিল না। তাই শেষমেশ নিয়ান বেই বলে আপনি ভাবুন যদি আপনি আপনার আর্টকে কাউকে প্রমোট করতে না দেন তাহলে কেউ আপনার আর্টে কি করে ইন্টারেস্ট দেখাবে। এন্ড তার এই কথা শুনে মিস্টার জ্যাং এর অনেক বেশি রাগ হয়, বাট তিনি ভালো করে জানতেন যে সে ঠিকই বলেছে। তখনই সেখানে এক ছেলে এসে বলে এটা কি মিস্টার জ্যাং এর বাসা, আমি ওনার কাছ থেকে ট্রেডিশনাল আর্ট শিখতে এসেছি। যা শুনে তো মিস্টার জ্যাং অবাক হয়ে যায়, কারণ তিনিও স্টুডেন্ট খুঁজছিলেন। তখন সেখানে একটি মেয়েও আসে যে ট্রেডিশনাল আর্টই শিখতে এসেছিল। তারা দুজনেই জানায় যে আমরা মিস্টার লুইসের প্রমোশনাল ভিডিও দেখি, যেভাবে তিনি ট্রেডিশনাল আর্টকে প্রমোট করেছে আমাদের মনে হলো যে আমাদের এটা শেখা দরকার। অ্যান্ড তাদেরকে দেখে মিস্টার জ্যাং অনেক বেশি খুশি হয়। নিয়ান বেই বলে দেখেছেন আপনি যদি আমাদের সাথে কোলাবরেশন করে তাহলে আপনার আর্ট কত বেশি প্রমোট হবে। যা শুনে তো এবারে খুশি খুশি মিস্টার জ্যাং তাদের সাথে কোলাবরেশন করতে রাজি হয়ে যায়। অ্যান্ড তাদেরকে বলে আমি আশা করছি তোমরা আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। সুশা বলে আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সম্মান রাখবো। যখন কি মিস্টার জ্যাং ওই দুই স্টুডেন্টকে নিজের আর্ট দেখানোর জন্য নিয়ে যায়। অ্যান্ড এখানে সুশা বলে আমি বুঝতে পারছি না যে মিস্টার লুইস আমাদের হেল্প কেন করছে, আমিও দেখতে চাই তিনি কি আমার ভিডিও পোস্ট করেছে। আর যখন মিস্টার লুইসের অ্যাকাউন্টে এসে মিস্টার জ্যাং এর বাসার ফটো দেখে সে অবাক হয়ে ভাবে যে এটা মিস্টার লুইস কোথা থেকে পেলো। এর সাথে সাথে সে পুরনো কথা মনে করে যখন মিস্টার লুইস তার কমিউনিটি ফটো আপলোড করেছিল আর তারপর সেই স্ট্যাচুটি জাস্ট সেম টু সেম নিয়ান বেইয়ের বাসায় আছে। অ্যান্ড ফাইনালি সে বুঝতে পেরে যায় যে তার মানে নিয়ান বেই মিস্টার লুইস। অ্যান্ড প্রেজেন্ট টাইমে সে নিয়ান বেইয়ের দিকে দেখে বলে তার মানে তুমি লুইস। নিয়ান বেই বলে থ্যাংক গড তুমি বুঝতে তো পারলে, আমি তো ভাবছিলাম তোমার এই ফাঁকা মাথায় শুধু গোবরই ভরা আছে। যখন কি সুশা তো তার পিছনেই পড়ে যায় প্লিজ দাঁড়াও আমি তোমার সাথে কোলাবরেশন করতে চাই। নিয়ান বেই বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেবো, আমি শুধুমাত্র তাদের সাথে কোলাবরেশন করি যাদেরকে আমার সিনসিয়ার মনে হয়। অ্যান্ড এখানে সুশা নিজেকে দেখিয়ে বলে তোমার কি আমাকে দেখে সিনসিয়ার মনে হচ্ছে না, আমার মতো এত সিনসিয়ার ক্লায়েন্ট তুমি হয়তো আর কখনোই পাবে না। তুমি একবার বলে তো দেখো আমি ওয়ান মাও গ্রুপের প্রেসিডেন্ট, আমি সবকিছু করতে রাজি আছি। নিয়ান বেই বলে সবকিছু দেখো শুধুমাত্র মুখে বললে সে সিনসিয়ার হয়ে যায় না, তাকে দেখাতে হয়। এটা বলে সে সেখান দিয়ে চলে যায় আর সুশাও তার পেছনে পেছনে দৌড়ে যায়। নেক্সট সিনে আমরা তাদেরকে আবার একসাথে দেখি যেখানে সুশা তাকে তাদের প্রোডাক্টের ব্যাপারে
ব্যাপারে বলছিল অ্যান্ড এটাও বলছিল যে আমরা কিভাবে কাজ করব। বাট নিয়ান মেই তো তার কথা শুনছিলই না, তাই তাকে চেঁচিয়ে কথা বলতে হয়। সে চাইছিল না যে তার কথা শুনে আশেপাশে সকলে এখানে এসে জড়ো হোক, তাই তার কথা তাকে বাধ্য হয়ে শুনতে হয়। সুসা এখানে তার সাথে কথা বলছিল, তখনই তার নজর যায় যে সামনে থেকে একটি সাইকেল আসছে আর নিচে একটি দুধের বক্স পড়ে আছে। যদি সাইকেলটি আর উপর থেকে যায় তাহলে ওই দুধটি এসে সোজা পড়বে নিয়ান বের ওপর। তাই যদি আমি তাকে বাঁচিয়ে নিই তাহলে আমার সিনসিয়ারিটি সে বুঝতে পারবে। এটা ভাবার পর সে তার সামনে দাঁড়িয়ে যায়। বাট যখন সে রিয়েলাইজ করে যে আমি এই ড্রেসটি তো রেন্টে নিয়েছি, তাই এটা নোংরা করা যাবে না, অ্যান্ড সে ফরেন নিয়ান বের পেছনে চলে যায়। বেচারা নিয়ান বে তো পুরো ড্রেসই খারাপ হয়ে গিয়েছিল এখানে। অ্যান্ড সুসা তাকে সরি বলে যে এমন করার পেছনে একটি কারণ আছে। আর যখন এটা বলতে এসে সামনে আসছিল তখনই তার পা মুচকে যায়, তাই নিয়ান বে তাকে সামলায়। বাট এই চক্করে সে তার ফরহেডে কিস করে নেয়। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান বে তার পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সুসা তাকে বলে দেখো কিছুক্ষণ আগে যা হলো তা মাইন্ডে নিও না, আর এমনিতেও ওটা সামান্য ফরহেড কিসই তো ছিল, এভরিডে এমন গ্রিটিং করার জন্য কিস তো সকলেই করে। নিয়ান মেই বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, অ্যাব্রোডে শুধুমাত্র ফোরহেড কিস নয় আরো অনেক ধরনের কিস করে লোকেরা গ্রিটিং করার জন্য। ওয়েট আমি তোমাকে করে দেখাচ্ছি। অ্যান্ড সে আবার তার ফোরহেডে কিস করে, এরপর সে তার চেক্সে আর নোজে, তারপর সে তার লিপসে কিস করতো। তার আগেই সুসা তাকে আটকে দেয় অ্যান্ড বলে হ্যাঁ আমি বুঝে গিয়েছি। তারপর সে সেখান দিয়ে পালিয়ে যায়। রুমে আসার পরও সে এটাই ভাবছিল যে নিশ্চয়ই নিয়ান বে এই সব কিছু ইচ্ছে করে করেছে, নয়তো গ্রিটিংস করার জন্য এমন ধরনের কিস কে করে। মনে হচ্ছে এরকম বিহেভিয়ারে তার কিছুই যায় আসে না, বাট তাতে কি আমার তো যায় আসে, শুধুমাত্র আমি কি ডিফারেন্ট ফিল করছি। অ্যান্ড সে বোঝায় সুসা এমন ফিল করা উচিত নয় তোমার। অ্যান্ড সে ট্যাং জিংসির ফটো দেখে এটাই বলছিল মনে হচ্ছে আমি তার প্রতি এই জন্য অ্যাট্রাক্ট হই কারণ সে ট্যাং জিংসির মতো দেখতে। হাজারবার নিজেকে বোঝানোর পরও সে নিয়ান বের করা কিসের কথা বলতে পারছিল না। অ্যান্ড সে ভাবছিল আমি এখন কি করব। আফটার দ্যাট সে রুম থেকে বাইরে এসে নিয়ান বেকে দেখে জিজ্ঞাসা করে আপনি রানিং করে এত তাড়াতাড়ি ফিরে এলেন? নিয়ান বেই বলে হ্যাঁ তুমি তো বলছিলে তুমি অনেক বেশি সিনসিয়ার, বাট 2 দিন জগিং এ যাওয়ার পর আর যাওয়ার নামই নেই তোমার, এই তোমার সিনসিয়ারিটি। তার কথা শুনে সুসা ভাবে বলছে তো সে ঠিকই, আমার ফালতু কথায় মনোযোগ না দিয়ে হানি লাভে ফোকাস করা দরকার, কারণ এখন এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ফরেন তার কাছে দৌড়ে এসে বলে মিস্টার লোয়েস এটা আপনি আমাকে দিয়ে দিন, আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ইভেন তো যখন ডোরবেল বেজে ওঠে সে ফরেন যায় দেখার জন্য আর জানতে পারে যে জিং এসেছিল। তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? জিং বলে তুমি এই কমিউনিটির এত প্রশংসা করেছো আমার কাছে যে আমি তোমার নেভারে শিফট হয়ে গিয়েছি, তাই আমি আমার নেভারের জন্য গিফট নিয়ে এসেছি। অ্যান্ড সুসা অনেক বেশি খুশি হয়ে যায়। নিয়ান বেই বলে সুসা তুমি কি ব্রেকফাস্ট করতে আসবে না? অ্যান্ড মিস্টার জিং আমরা শুধুমাত্র দুজনের জন্যই ব্রেকফাস্ট বানিয়েছি, তাই আপনাকে ইনভাইট করতে পারছি না। জিং এখানে সুসাকে এটা বলে চলে যায় আমার কিছু জরুরি কাজ আছে। অ্যান্ড এরই মাঝে নাইফে নিয়ানের হাত কেটে যায়, যার কারণে তার হাত থেকে ব্লাডও বেরোচ্ছিল। যা দেখে সুসা বলে তুমি দেখে করতে পারো না, ব্যান্ডেড কোথায় আছে? আমি এখনই তা গিয়ে নিয়ে আসছি। নিয়ান বেই জানায় তা আমার রুমের ক্যাবিনেটে পড়ে আছে। সুসা ফরেন তার রুমে গিয়ে একটি বক্স বের করে আর যা ওপেন করতো তার আগেই নিয়ান বেই এসে তাকে নিচের দিকে টেনে নেয় অ্যান্ড বলে আমি তোমার সাথে কোলাবোরেশন করতে রাজি আছি। আর যা শুনে সুসা তো খুশিতে পাগলই হয়ে গিয়েছিল অ্যান্ড বলে ওকে এবার বলো ব্যান্ডেড কোথায় আছে? নিয়ান বেই বলে আমি ভুলে গিয়েছিলাম যে ব্যান্ডেড শেষ হয়ে গিয়েছে, আর এমনিতেও এই আঘাতটি এতটাও বড় নয়, তাই চলো গিয়ে ব্রেকফাস্ট করা যাক। তারপর আমাদেরকে নাইটে সিন দেখানো হয়। নিয়ান বেই এসে ওই বক্সটি ওপেন করে যেখানে একটি গ্লাসের পাপি পড়েছিল, ঠিক যেমনটা তাং জিংসির কাছে ছিল। তার মানে সে মনে মনে এটাই বলছিল সুসা আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বলতে পারবো না যে আমি তাং জিংসি। এরপর সে আমাদের তার পাস্টের স্টোরি শোনানো শুরু করে। আজ থেকে 1 বছর আগে আমি হয়তো মরেই যেতাম যদি লু নিয়ানসি আমাকে না বাঁচাতো। চোখ খোলা মাত্রই আমি তোমাকে দেখতে চাইছিলাম, বাট নিয়ানসি জানায় আমাকে যে প্রাণে মারতে চেয়েছিল সে আর কেউ নয় তোমার ড্যাড। ওই সময় তাং জিংসি নিয়ানসিকে তার ফিয়ন্সের সুসের ব্যাপারে সমস্ত কিছু জানায় অ্যান্ড সে বলে আমি তার সাথে দেখা করতে চাই, বাট নিয়ানসি জানায় আপাতত তুমি এখন তার সাথে দেখা করতে পারবে না, কারণ সে হু ফ্যামিলির হারানো সন্তান। তাই মিস্টার হু র্যানচন আবারও তাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, কারণ তার সন্দেহ ছিল তুমি হুরুইর ক্লোজ এসেছো তার প্রপার্টি হাতিয়ে নেওয়ার জন্য, সেই জন্যই তো সে তোমাকে মারার চেষ্টা করেছে। এই সব কিছু শোনার পর তো তাং জিংসি অনেক বেশি হার্ট হয়ে গিয়েছিল, কারণ সে সুসাকে অনেক বেশি মিস করছিল, বাট সে তার কাছে যেতে পারবে না।
এরপর সে সোশ্যাল মিডিয়াতে দেখে সুসা হু ফ্যামিলিতে ফিরে গিয়েছে আর এখন তার নজরে তাংজিংশি মৃত। তাই সে বুঝতে পারছিল না যে আমি সুসার সামনে কি করে যাব, বাট সিক্রেটলি সে তাকে ফলো করতো যাতে সে সুসাকে প্রোটেক্ট করতে পারে। একদিন যখন সুসা রেস্টুরেন্টে বসেছিল, তাংজিংশি ওয়েটারকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কি অর্ডার করেছে। ওয়েটার জানায় অ্যালকোহল, যা শুনে তাংজিংশি বলে প্লিজ তাকে কিছু নন অ্যালকোহল দিয়ে দিন, কারণ আমরা রিসেন্টলি আলাদা হয়েছি, তাই আমার মনে হয় না যে সে বেশি অ্যালকোহল হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড সে এটাও নোটিস করে যে আজকাল সুসা অনেক বেশি স্যাড দেখাচ্ছিল অ্যান্ড সে ওই নেকলেসটিও হারিয়ে দিয়েছিল যা আমি তাকে দিয়েছিলাম। তাই তাংজিংশি তার সামনে দিয়ে যখন যাচ্ছিল তার দিকে ওই নেকলেসটি ছুড়ে দেয় অ্যান্ড মনে মনে এটাই বলছিল আমাকে মাফ করে দিও, আমি খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো, শুধু আমাকে একবার জানতে দাও যে এইসবের পেছনে কি আছে। কিছুদিন পর সে ডিসাইড করে যে আমি হুর রাঞ্চের মুখোশ সকলের সামনে টেনে খুলবো। নিয়ানজি তাকে বোঝায় যে এটা অনেক বেশি ডেঞ্জার, আমরা নিজেদের কোম্পানি খুলবো অ্যান্ড ভালোভাবে জীবনযাপন করব, কারণ যদি একবার সে জানতে পারে যে তুমি বেঁচে আছো তাহলে তুমি ভাবতেও পারছো না যে সে তোমার সাথে কি করবে। বাট তাংজিংশি সুসা থেকে দূরে থাকতে চাইছিল না, সেই জন্য সে তার নাম বদলে সুসার সামনে চলে আসে। এরপর সে জানায় নিয়ানসি আমার ডেথ সার্টিফিকেট বানায় অ্যান্ড তার সাথে সাথেই আমার মতো দেখতে একটি ডামি, যাতে আমার মৃত্যুটা সকলের নজরে রিয়েল লাগে। বাট সুসা, আমি তোমাকে ওই সময় আমার জন্য কাঁদতে দেখে নিজেকে আটকাতে পারিনি। আমি জানতাম ওই সময় তোমার সাথে দেখা করা অনেক বেশি রিস্কের হতে পারে, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এরপরেও আমি চাইছিলাম যে আমি তোমার সামনে আসবো না, বাট তুমি যতবারই আমার ক্লোজ এসেছো আমি নিজেকে আটকাতে পারিনি। অ্যান্ড ওই সময় যখন আমরা একসাথে ডান্স করছিলাম আমার এটা শুনে ভালো লেগেছে, আমি মাস্ক পরে থাকা সত্ত্বেও তুমি আমাকে চিনে ফেলেছিলে, বাট তুমি আমাকে মাফ করে দাও। আমি এই সত্যটা তোমাকে বলতে পারবো না, কারণ এখনো অনেক রহস্য আছে যার কারণে আমাকে আমার পরিচয় লুকিয়ে রাখতে হবে। অ্যান্ড প্রেজেন্ট টাইমে এই সব কিছু ভাবার পর সে অনেক বেশি স্যাড ফিল করছিল অ্যান্ড ওই গ্লাসের পাপেটি সেই বক্সে আবারও রেখে দেয়। এরপর সে সুসার রুমে আসে অ্যান্ড সে দেখে সুসা একদমই বাচ্চাদের মতো শুয়ে আছে, সেই জন্য সে তাকে প্রথমে তো ঠিক করে অ্যান্ড তারপর সে তার ফরহেডে কিস করে অ্যান্ড তার স্লিভার ঠিক করে সে সেখান দিয়ে চলে যায়। আর তার চলে যাওয়ার পর আমরা দেখি সুসা তার চোখ খুলে, তার মানে সে ঘুমায়নি, জাস্ট ঘুমানোর অ্যাক্টিং করছিল। অ্যান্ড নিয়ান বের এমন বিহেভিয়ারে সে দেখে না গিয়ে হ্যাপি ফিল করছিল, তার মানে এসে না চাইতেও নিয়ান বেকে লাইক করতে শুরু করেছিল। নেক্সট সিনে আমরা তাকে এক মেয়ের সাথে দেখি যাকে সে হায়ার করেছিল তার খুনিকে ধরার জন্য, আর তার সাথে সাথেই সেখানে আমরা আরেকটি ছেলেকে দেখি যার হাত পা বেঁধে রাখা হয়েছিল। এরপর নিয়ান বেই ওই মেয়েটিকে টাকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর ওই ব্যক্তির কাছে এসে তাকে বলে যে আচ্ছা তার মানে তুমিই সেই পার্সন যে আমার উপর অ্যাটাক করেছিলে। তার মুখ থেকে টেপ তুলে বলে ভালো করে দেখো এই ফেক ডকুমেন্টস তুমিই বানিয়েছিলে তাই না? বাট ওই পার্সন তো মানতে রাজি ছিল না অ্যান্ড সে চেঁচিয়ে বলে কেউ কি আছো, প্লিজ আমার হেল্প করো। তাই নিয়ান বেই তার মুখে আবারও টেপ লাগিয়ে দেয় আর তাকে লাইনে কি করে আনতে হয় সে ব্যাপারে নিয়ান বেই ভালো করে জানতো। তার মুখ বন্ধ অ্যান্ড সে এখানে রুমের কুলিং সিস্টেম অন করে দেয় আর তাকে বলে ফেক ডকুমেন্টস বানিয়ে তুমি ইউএসএ এন্টার করেছো, তারপর আমাকে ফলো করেছো অ্যান্ড ফাইনালি তুমি আমার উপর অ্যাটাকও করলে। যদি তুমি আমাকে বলে দাও যে এইসব করার জন্য তোমাকে কে বলেছিল তাহলে আমি তোমাকে জীবিত ছেড়ে দেবো। এটা বলে সে চেয়ারে আরামসে বসে যায় এটা শোনার জন্য যে কখন ওই পার্সনটি বলবে হ্যাঁ আমি তোমাকে সবকিছু বলতে রাজি আছি। কিছুক্ষণের মধ্যেই রুমের টেম্পারেচার লো হয়ে যায় অ্যান্ড শেষমেশ ওই পার্সন নিজেকে সারেন্ডার করে দেয় যে হ্যাঁ আমি সবকিছু বলতে রাজি আছি। তাই সে তার মুখ থেকে টেপ সরিয়ে দেয় যে ওকে তাহলে বলো কে তোমাকে এইসব করার জন্য বলেছিল। অন্যদিকে আমরা সুসাকে দেখি যে তার সেক্রেটারির সাথে ছিল অ্যান্ড সে তাকে বলছিল মিস্টার লুইস আমাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে গেছে, এবার শুধুমাত্র আমাদেরকে হানি ল্যাবের ওপর ফুল ফোকাস করতে হবে। যা শুনে সেক্রেটারি বলে মিস সুসা আপনার কি মনে হয় না আমাদেরও মিস্টার লুইসকে কিছু সারপ্রাইজ দেওয়া দরকার? যখন কি সুসা তো তার কথাই শুনছিলই না, বরং সে তার ভাবনায় হারিয়েছিল আর সে বারবার কাল রাতের কিসের কথাই ভাবছিল। অ্যান্ড সেক্রেটারির কথা শুনে সে হঠাৎই চমকে উঠে বলে মাফ করবে আমি তোমার কথা ঠিক করে শুনলাম না, বলো তুমি কি বলছিলে? সেক্রেটারি বলে আমি বলছিলাম আমরা যদি মিস্টার লুইসকে সারপ্রাইজ ডিনার ট্রিট করি। সুসা বলে অ্যাকচুয়ালি মিস্টার লুইস বেশি লোকেদের সাথে দেখা করা পছন্দ করে না, তাই আপাতত তাকে আমাকেই হ্যান্ডেল করতে দাও। নেক্সট সিনে আমরা নিয়ান বেইকে দেখি সে লুকিয়ে সুসার অফিসে এসেছিল তার ল্যাপটপ থেকে কিছু নেওয়ার জন্য অ্যান্ড সে তা করছিল তখনই সেখানে সুসা চলে আসে অ্যান্ড তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? নিয়ান বেই হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল তাই তাকে কিছু বাহানা তো দিতেই হতো, তাই সে মনে মনে বলে সুসা আমাকে মাফ করে দিও অ্যান্ড তাংজিংশির ফটো নিয়ে বলে আমি শুধুমাত্র তোমার লাইফ থেকে কিছু আবর্জনা পরিষ্কার করছিলাম অ্যান্ড সে তাংজিংশির ফটো এখানে ছেড়ে দেয়। যখন কি সুসা বারবার চেঁচিয়ে তাকে এমনটা করতে মানা করছিল অ্যান্ড তাকে বলছিল তুমি এটা কি করছো, তুমি এভাবে আমার জিনিস নষ্ট কি করে করতে পারো? নিয়ান বেই তাকে ইমোশনাল করে বলে শুধুমাত্র তার জন্য
জন্যই তুমি তোমার ফার্স্টে ফেসে আছো, যখন কি প্রেজেন্ট টাইমের ভালোবাসাকে দেখতেই পাচ্ছ না তুমি। সে মারা গিয়েছে, তাই তাকে ভুলে যাওয়াটাই বেটার হবে। তুমি কি এটা বুঝতে পারছো না নাকি? তোমার মধ্যে সাহস নেই নিজের ফিলিংস অ্যাকসেপ্ট করা। যা শুনে তো সুসা অনেক বেশি রেগে গিয়ে তাকে বলে, তুমি আমাকে চেনোই বা কতটা? আর তাং জিংসি মারা গিয়েছে তার মানে এমনটা নয় যে আমি তাকে ভুলে যাব। আমি সারা জীবন তাকেই ভালোবেসে যাব, তোমাকে নয়, বুঝলে? নিয়ানবেই বলে, ও আচ্ছা এমনটা বুঝি। সুসা বলে, হ্যাঁ এমনটাই। আর তোমার কেন মনে হলো যে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবাসবো, যে এত অ্যারোগ্যান্ট অ্যান্ড সেলফিশ পারসন, যার মধ্যে সিম্প্যাথি নামের কোনো জিনিসই নেই? তোমার তো ফেসও তাং জিংসির মতো হওয়া উচিত হয়নি। তাই প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। নিয়ানবেই তার সাথে আবার কথা বলতে চাইছিল, বাট সুসা অনেক রেগে তাকে গেট আউট বলে। তাই সে ওয়াইসলি তার পেন ড্রাইভ বের করে সেখান থেকে চলে যায়। অ্যান্ড সুসা ওই টুকরোগুলোকে দেখেই অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল সে সব কিছু শেষ করে দিল। যখন কি নিয়ানবেই ভাবছিল আমি কি অনেক বেশি রুড হয়ে গিয়েছিলাম, তখনই তার কাছে কারোর কল আসে। সে তাকে জানায় কাজ হয়ে গেছে। নেক্সট সিনে আমরা সুসাকে জিংয়ের সাথে দেখি। জিং তাকে জিজ্ঞাসা করে, তোমার চোখ লাল কেন দেখাচ্ছে, তুমি কি কান্না করেছিলে? সুসাকে এখনো অনেক বেশি স্যাড দেখাচ্ছিল, বাট সে বলে, না এমনটা কিছুই হয়নি, অ্যাকচুয়ালি অ্যালার্জির কারণে আমার চোখ রেড হয়ে গিয়েছে। চলো আমরা ড্রাফের ব্যাপারে আলোচনা করি। কথা বলতে বলতেই জিং তাকে জানায়, হয়তো আজকের পর থেকে আমি ডে টাইমে অ্যাভেলেবেল থাকবো না, কারণ ওই সময় আমি আমার ওয়ার্কারদের সাথে বিজি থাকবো। তাই আমরা যা ডিসকাস করবো তা নাইটে করবো, কারণ এখন তো মিস্টার লুইসও আমাদের সাথে কোলাবোরেশন করতে রাজি হয়ে গিয়েছে। তাই আমাদের ভালো করে ড্রাফট প্রিপেয়ার করতে হবে। সুসা বলে, ওকে কোনো ব্যাপার নয়, আর এমনিতেও এখন তো আমরা নেভার্স, তাই সন্ধ্যার সময় আমি তোমাকে ভিজিট করতে পারবো। জিং বলে, যদি আজ রাতে তুমি ফ্রি থাকো তাহলে তোমায় আমি ডিনারে ইনভাইট করতে চাই, অ্যান্ড আমি নিজের হাতে তোমার জন্য কুক করব। সুসা বলে, হ্যাঁ বাট তুমি আমার এত হেল্প করেছো, এখন তো আমার তোমার জন্য বানানো দরকার। বাট সেই জায়গায় তুমি আমার জন্য বানাচ্ছ। জিং বলে যে ইটস ওকে, এবারে তো আমি তোমার জন্য কুক করব। আর এটার জন্য সুসাও রাজি হয়ে যায়। নেক্সট সিন আমাদেরকে ডিনারে দেখানো হয়। সুসা তাকে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড তার খাবারের প্রশংসা করে বলে যে তুমি এত ভালো কুক করো, আমার জানা ছিল না। জিং বলে, আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি, কারণ এটা তোমার লাইফে খুব বড় সফলতা। মিস্টার লুইসের সাথে কোলাবোরেশন, বাট আমার সন্দেহ হচ্ছে, কারণ মিস্টার লুইস আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও কখনো অ্যাপিয়ার হয়নি। তুমিও কি তার সাথে দেখা করনি? তার এই কথা শুনে সুসা কিছুক্ষণের জন্য তো চুপ হয়ে যায়, বাট সে বলে, না অ্যাকচুয়ালি তার সাথে আমার ফোনে কথা হয়েছিল, আর সে চাইনিজ ঠিক করে জানে না, তাই আমরা বেশিক্ষণ কমিউনিকেট করতে পারিনি। জিং বলে, যদি তুমি তার সাথে দেখা করনি তাহলে তোমার মনে হয় না যে এটা অনেক বেশি রিস্কের তার সাথে কন্ট্রাক্ট সাইন করার? সুসা বলে, অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট তাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছি, তাই স্ক্যাম হওয়ার চান্স খুবই কম। আমি ওয়াশরুম হয়ে আসছি। সুসা তো সেখান দিয়ে চলে যায়, বাট জিং ভাবে তার রিয়েল আইডি জানার পরেও তুমি তাকে কভার করার চেষ্টা করছো। তখনই সুসার ফোন বেজে ওঠে। সে দেখে নিয়ানবেই কল করেছে, বাট সে তো একদমই চাইছিল না যে নিয়ানবেই তাদেরকে ডিস্টার্ব করুক, তাই সে তার ফোনকে সাইলেন্ট করে নিজের পকেটে রেখে দেয়। কিছুক্ষণ পর যখন সুসা ফিরে আসে, সে জানতে চায় তার ফোন কোথায়। জিং জানায় যে তোমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ওটা রুমে চার্জে দিয়ে এসেছি। অ্যান্ড হ্যাঁ, আমি তোমার জন্য স্পেশাল ওয়াইন অর্ডার করেছি, তাই প্লিজ টেস্ট করে জানাও যে এটা কেমন। যা খাওয়ার পর সুসার অনেক বেশি পছন্দ হয়। অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেখি সুসা ছোট ছোট স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে অদ্ভুত ধরনের বিহেভ করছিল, অ্যান্ড আমরা জানতে পারি সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। অ্যান্ড সে ওই স্ট্যাচুদের সাথে কথা বলাও শুরু করে, আর সে ভুলভাল বকে যাচ্ছিল, যেগুলোর কোনো মানে হয় না। যখন কি আমরা নিয়ানবেইকে দেখি, সে অনেক বেশি চিন্তিত ছিল সুসাকে নিয়ে, অ্যান্ড তাকে বারবার কলের উপর কল করে যাচ্ছিল, বাট সে তো তার কল রিসিভ করছিল না, তাই সে আরও চিন্তায় পড়ে যায়। আর ভাবে সন্ধ্যার পর থেকে আমি কলের ওপর কল করে যাচ্ছি তাকে, সে এমন কথায় ভিজিয়ে আছে যে আমার কলটা রিসিভও করতে পারছে না। তারপর আবার এত রাত হয়ে গিয়েছে, তার বাসায় ফেরার কোনো নামই নেই। অন্যদিকে আমরা জিংকে দেখি যে সুসাকে সোফা পর্যন্ত নিয়ে এসেছিল অ্যান্ড সে এখানে ঘুমিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা নিয়ানবেইকে দেখি সে সুসাকে খোঁজার জন্য বাসা থেকে বেরিয়ে যায় অ্যান্ড তার সেক্রেটারিকে কল করে, যে তাকে জানায় আফটারনুনে সে মিস্টার জিং এর সাথে দেখা করতে গিয়েছিল, বাট তারপরে ফিরেই আসেনি। আর এদিকে নিয়ানবেই দেখে এখনো জিং এর রুমের লাইট অন ছিল, যা দেখে সে ভাবে তার মানে জিং ফিরে এসছে। বাট সুসা কোথায়, তার সাথে খারাপ কিছু হয়ে যায়নি তো? অন্যদিকে আমরা জিংকে দেখি যে সুসাকে এক শয়তানের মতো দেখছিল অ্যান্ড বলছিল, সুসা ফাইনালি আজ তুমি আমার হয়ে যাবে। তার বাসার বাইরে নিয়ানবেই চলে আসে অ্যান্ড তাকে আওয়াজ দেয় যে জিং দরজা খোলো, আমি জানি তুমি ভেতরে আছো, তুমি কি শুনতে পাচ্ছ না, দরজা খোলো। যখন কি জিং তাড়াতাড়ি করে নিজের উদ্দেশ্য পূরণ করতে চাইছিল, বাট সে এমনটা করতো তার আগেই নিয়ানবেই দরজা খুলে ভেতরে চলে আসে অ্যান্ড জিংকে লাথি মেরে সুসার থেকে দূরে ফেলে দেয়। আর তাদের চেঁচানোর আওয়াজ শুনে সুসা ঘুম থেকে জেগে ওঠে অ্যান্ড বলে, এখানে কি হচ্ছে? আর জিংকে দেখে বলে, তোমার ফেসে ব্লাড বেরোচ্ছে কেন? জিং বলে, এই ব্যাপারে তোমার নিয়ানবেইকে জিজ্ঞাসা করা দরকার। নিয়ানবেই বলে, যদি আজ আমি ঠিক টাইমে এসে তাকে না আটকাতাম তাহলে তুমি ভাবতেও পারছো না
যে সে তোমার সাথে কি করতো। জিং কথা কভার করার জন্য বলে যে তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে অ্যান্ড আমি তোমাকে জাস্ট সোফাতে নিয়ে এসেছিলাম, আর তা দেখেই সে আমাকে মারা শুরু করলো। সুশান ইয়ানবেইকে কি বা বলতো, তাই সে জিংকে বলে তোমার বাসায় কোনো মলম আছে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। জিং বলে তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। নিয়ানবেই অনেক রেগে বলে শুনলে তো সে ঠিক আছে, অ্যান্ড তার হাত ধরে জোর করে সেখান দিয়ে নিয়ে যায়। যখন কি জিংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল নিয়ানবের ওপর, কারণ সে যা করতে চাইছিল তাতে সে সফল হতে পারেনি। অন্যদিকে বাসায় ফেরার পর সুশা বলে আমি অনেক বেশি ক্লান্ত তাই ঘুমোতে যাচ্ছি। যখন কি নিয়ানবেই তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার ফোন সুইচ অফ কেন করেছিলে, আর সে তার দিকে না দেখি বলে যে তুমি আমাকে কল কেন করছিলে, কিছু দরকার ছিল তো আমার। সে বলে হ্যাঁ এই নাও। আর যা শোনার পর যখন সুশা পেছন ঘুরে তাকায় সে দেখে তাং জিংসির ওই ফটোটি নিয়ানবের কাছে ছিল, যা দেখে সে তো খুশি হয়ে যায় অ্যান্ড বলে এই ফটোটি আমার কাছে নেগেটিভও ছিল না, তারপরেও তুমি এটাকে ডেভেলপ কি করে করালে। তার এই কোশ্চেনের কোনো আনসার না দিয়েই সে বলে সত্যি কি তুমি তাং জিংসিকে অনেক বেশি পছন্দ করো। সুশা তার এই কথার কোনো আনসার না দিয়ে ওই ফটোটি নিতে চাইছিল, বাট তাং জিংসি তাকে দেয় না অ্যান্ড বলে আমি যা বললাম তার আনসার দাও আগে। সুশা অনেক রেগে বলে যে হ্যাঁ আমি তাং জিংসিকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি, সারাদিন রাত শুধুমাত্র আমি তার ব্যাপারেই ভেবে যাই। হতে পারে এইসব শুনে তোমার অনেক বেশি মজা লাগছে। নিয়ানবি বলে আমি তোমার পাস্টকে তো বদলাতে পারবো না, বাট ফিউচারে শুধুমাত্র আমি থাকবো তোমার লাইফে। তারপর সে সুশাকে ফোর্সফুলি কিস করা শুরু করে অ্যান্ড এখানে সুশা নিজেকে তার থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, বাট এতটাও সহজ ছিল না তার জন্য। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।